এই সেই জায়গা যেই জায়গাতে সিপাহীদের মেরে একত্রিত করে ফেলে রাখা হয়েছিল। এই সেই পুকুর, যেই পুকুর এখনও আছে। ঢাকার বুকে এক রহস্য ঘেরা অধ্যায় লালবাগ কেল্লা। এখানে এমন এক সুড়ঙ্গ আছে যা একবার কেউ গেলে আর ফিরে আসে না। এখনও অমাবস্যার রাতে এখানে থেকে কান্নার আওয়াজ শোনা যায়। এখানে মাটির নিচে এক রহস্যময় পুকুরের সন্ধান পাওয়া যায়। মোগল সুবেদার শায়েস্তা খানের সাজানো গোছানো এই কেল্লায় রয়েছে এক বেদনার ইতিহাস। আজ আমি আপনাদের সাথে লালবাগ কেল্লার এমন কিছু তথ্য শেয়ার করব যা শুনলে আপনার শরীর শিউরে উঠবে। মোগলদের ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে বরাবরই আমাদের আগ্রহ অনেক বেশি। এই লালবাগ কেল্লার কাজ শুরু করেন মূলত সম্রাট আওরঙ্গজেবের ছেলে আজম শাহ। পরবর্তীতে বাংলার সুবেদার হিসেবে যখন শায়েস্তা খান নিয়োগ পান, তখন তিনি এখানেই অফিস করতেন। এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন, এর উপরতলাটি ছিল দরবার হল, যেখান থেকে বিচার কার্য সম্পন্ন করতেন, আর নিচতলাটি ছিল হাম্মামখানা বা গোসলখানা। ভবনের নিচতলার এই কক্ষে শায়েস্তা খান বিশ্রাম নিতেন। এই কক্ষের পাশে একটি পানির ফোয়ারা তৈরি করা হয়েছিল। মূলত গরম থেকে রক্ষার জন্যই এ ধরনের ফোয়ারা তৈরি করা হয়। লালবাগ কেল্লার কাজ মূলত শুরু করেন সম্রাট আওরঙ্গজেবের ছেলে আজম শাহ। তিনি চলে যাওয়ার পর যখন সুবেদার হিসেবে শায়েস্তা খান এখানে নিয়োগ পান, তখন লালবাগ কেল্লার বাকি কাজ তিনি শুরু করার উদ্যোগ নেন। কিন্তু হঠাৎই শায়েস্তা খানের মেয়ে পরী বিবির অকাল মৃত্যু হয়। এটা তিনি কোনোভাবেই মেনে নিতে পারেননি। পরী বিবিকে তিনি এখানে সমাহিত করে এই কেল্লাকে অপয়া আখ্যা দিয়ে মুর্শিদাবাদে চলে যান। পরী বিবির কবরের উপর তিনি প্রাসাদের ন্যায় একটি ইমারত তৈরি করেন, যা দেখতে অনেকটা তাজমহলের মতো। এটি হচ্ছে পরী বিবির সমাধি। পরী বিবির কবরের পশ্চিম পাশে আজম শাহ একটি মসজিদ নির্মাণ করেন। 3 গম্বুজ বিশিষ্ট মসজিদটিতে এখনও 5 ওয়াক্ত নামাজ আদায় হয়। লালবাগ কেল্লার অসমাপ্ত ভবনগুলোর দিকে তাকালে বোঝা যায় একটা মাস্টার প্ল্যান নিয়ে শুরু করা হয়েছিল এই কেল্লাটি। এখানকার প্রাচীরগুলো 2 তলার থেকেও বেশি উঁচু। নিরাপত্তার দিক থেকে কোনো কমতি রাখতে চাননি তারা। এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটি ছিল তখনকার প্রধান গেট। এর পেছনেই রয়েছে রহস্যময় এক সুড়ঙ্গ। এই সুড়ঙ্গটিতে সাধারণত কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। অনেকেই ধারণা করেন এই সুড়ঙ্গটি দিয়ে সরাসরি বুড়িগঙ্গা পর্যন্ত যাওয়া যেত। অনেকেই বলে থাকে অভিশপ্ত সুড়ঙ্গ, একবার কেউ এখানে গেলে আর ফিরে আসে না। শোনা যায় একবার 2টি কুকুরকে এই সুড়ঙ্গে পাঠানো হয়েছিল, কিন্তু তারা আর ফেরত আসেনি। লালবাগ কেল্লার সবথেকে বেদনাদায়ক ঘটনাটি ঘটে সিপাহী বিদ্রোহের সময়। ইংরেজরা যখন এই দুর্গে আক্রমণ করে, তখন এখানে 41 জন সিপাহী শহীদ হন। তাদের লাশ এই পুকুরে মাটি চাপা দেওয়া হয়। দর্শক, আমি এখন আছি লালবাগ কেল্লাতে। লালবাগ কেল্লার ঠিক আমার যে পিছনটাই দেখতে পাচ্ছেন, এখানেই সিপাহী বিদ্রোহের সময় যেই সব সিপাহী ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল, এই সব সিপাহীদের এখানে মেরে ফেলে রাখা হয়েছিল। পরে একজন নৌকার মাঝির মাধ্যমে এই সিপাহীদেরকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। এই সেই জায়গা যেই জায়গাতে সিপাহীদের মেরে একত্রিত করে ফেলে রাখা হয়েছিল। এই সেই পুকুর, যেই পুকুর এখনও আছে। এই সেই কামানের নল, যেই কামান ফিট করা হয়েছিল এই প্রধান গেটের বাইরে। ইংরেজ নৌসেনারা এই কামানের গোলায় ধ্বংস করে দিয়েছিল এই দুর্গের তথা লালবাগ কেল্লার প্রধান ফটক। এবং একের পর এক গোলার আঘাতে যখন লালবাগ কেল্লা দুর্গ
বা প্রধান ফটক ধ্বংস হয়ে যায়, তখনই ইংরেজ সেনারা পৌঁছে যায় লালবাগ কেল্লার ভিতরে। একের পর এক যখন গোলা এসে পড়তেছিল লালবাগ কেল্লার প্রধান ফটকে, ওই সময় অনেক সিপাহীরা পালিয়ে চলে যায় অন্যত্র। অবশিষ্ট যেই সেনা সদস্যগুলি দুর্গটি রক্ষার চেষ্টা করেছিল, তাদের 41 জনের মরদেহ পুঁতে রাখা হয় বা কবর দেওয়া হয় এই পুকুরেই। এই লালবাগ এলাকায় বসবাসকারী অনেকেই নাকি অমাবস্যার রাতে এখান থেকে কান্নার আওয়াজ শুনতে পেয়েছেন। ফুল আর লতাপাতায় সাজানো গোছানো এই কেল্লার সৌন্দর্যে আপনি যেমন মুগ্ধ হবেন, তেমনি এর বেদনার ইতিহাস আপনাকে আবেগতাড়িত করবে। এটি শুধু শায়েস্তা খান বা আজম শাহের স্মৃতিবিজড়িত দুর্গ না, এই দুর্গের সাথে মিশে আছে সেই সব সিপাহী শহীদদের রক্ত, যারা এই বাংলাকে রক্ষার জন্য ইংরেজদের হাতে শহীদ হয়েছেন। আমাদের এই লালবাগ কেল্লা শুধু মোগল স্থাপনা নয়, পরিবিবির মাজারও নয়, আমাদের প্রথম স্বাধীনতা সংগ্রামের আত্মাহুতি দেওয়া বীর শহীদদের আত্মত্যাগের শহীদ মিনার।